একটা রাষ্ট্রের জন্য কিন্তু 9 মাস না 9 মিনিটে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আগে সংস্কার করা দরকার ছিল এই ইন্টেরিয়ম গভর্নমেন্টের। খুব 17 বা 18 বছর বয়সী একটা খুব সুন্দরী একটা মেয়ে একটা রুমের মধ্যে আছে, সেখানে ধরেন 17 মানে 8 10 12 15 জন মানে ইয়াং যুবক মানে খাবলে খাবলে নিয়ে তেলে বোলানোর মতো মোয়া হাত দিয়ে বোঝাচ্ছে যে নির্বাচন ইজ নট ইম্পর্টেন্ট। কিন্তু আমরা তো এই গণতন্ত্রের জন্য প্রার্থ দিয়ে ইঙ্গিতটা আসলে ভালো না। আর একটা স্বৈরাচার যদি তৈরি হয়ে যায় তাহলে এর জন্য ধরেন এই বর্তমান মানে নিয়ম কানুন রেজুলেশনই দায়ী থাকবে, ডক্টর ইউনূসই দায়ী থাকবে। রাজনীতির মাধ্যমে একটা দেশ জাতির ভাগ্য পরিবর্তন করা যায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংঘাত নয় সংলাপ অনুষ্ঠানে। এই মাসটি অত্যন্ত আলোচিত মাস, বাংলাদেশের ইতিহাসে খুব সম্ভবত এ মাসের যে গুরুত্ব সেটা সবসময় থাকবে। আপনারা সবাই জানেন 2024 সালে জুলাইতে বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। একজন স্বৈরাচারের পতন হয়েছিল এবং এরপর বাংলাদেশ আবার তার ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে। নতুন করে বাংলাদেশকে বিনিময়ের একটা চেষ্টা চলছে। এই বাস্তবতায় আজকে আমাদের সঙ্গে আছেন জফর নাঈম, তিনি কবি, কথা সাহিত্যিক এবং একই সঙ্গে একজন জুলাই যোদ্ধা। জফর, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। সম্প্রতি আপনি সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে লিখেছেন যে জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে। আপনি কেন ব্যর্থ হয়েছে বলছেন, মানে এত হতাশা থেকে বলছেন, কেন বলছেন ব্যর্থ হয়েছে, একটু ব্যাখ্যা করবেন। তো জুলাই গণঅভ্যুত্থান তো আসলে ব্যর্থ হয়েছে, সেটা তো ফেসবুকের একটা পোস্ট। আলটিমেটলি তো আমরা দেখলাম যে ব্যর্থতার দিকেই যাচ্ছে বা দাবিত হচ্ছে। যেটা যেমন দেখেন যেই সকল মানে অধিকার বা ডিমান্ডগুলো নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হলো এবং আগের সরকারকে আমরা ক্ষমতা থেকে সরানো হলো, কিন্তু তারপরে পরবর্তীতে এসে কিন্তু যে আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই সরকার গঠন হলো, তারা কি সেই মানে ওই ডিমান্ডগুলো ফুলফিল মানে হয়তো সম্ভব না, কিন্তু ওইদিকে কি যাচ্ছে? যায় নাই। এর যদি আমরা প্রথম এবং প্রধান কারণ বলি, একটা যেই কোনো সরকার, এটা কিন্তু একটা রাষ্ট্র, এটা কিন্তু একটা ঘর না, এটা একটা কোম্পানি না। যে একটা কোম্পানি চালাইতে গেলেও তার কিন্তু কিছু পরিকল্পনা থাকে সুনির্দিষ্ট। এই সাপ্তাহিক একটা পরিকল্পনা, মাসিক একটা পরিকল্পনা, ইয়ারলি একটা পরিকল্পনা। সেখানে দেখেন এই গভর্নমেন্টের পরিকল্পনাগুলো কি, আমরা কিন্তু কোনো পরিকল্পনা পাইনি জাতির সামনে। ডক্টর ইউনূস যখন বাংলাদেশে ল্যান্ড করলেন ফ্রান্স থেকে এসে, তখন উনি বললেন যে আমার প্রথম এবং প্রধান কাজ হলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা। সেটা কি উনি পেরেছেন? সেটা উনি পারেননি। তো ফলে এবং তাছাড়া হ্যাঁ, প্রাথমিক অবস্থা অর্থনৈতিক যে ধাক্কাটা ছিল সেটা উনি সামলিয়েছেন খুব ভালোভাবে, এটা ওনার একটা গুড সাইন বা সফলতা বলবো। তার পরবর্তীতে দেখেন এরপরে কি একটার পর একটা অনিয়ম, একটার পর একটা উচ্ছৃঙ্খল, এবং যে ধরেন বলল উনি যে একটা সরকার গঠন করবেন, সংস্কার করবেন। সেই সংস্কারগুলো কি? সেই সংস্কারগুলো কিন্তু আমরা এখনো সুনির্দিষ্টভাবে জানি না। যে একটা কি জাতীয় একটা আলী রিয়াজের নেতৃত্বে গঠন করলেন, ঐকমত্য কমিশন গঠন করলেন। সেখানেও কিন্তু এখন কিন্তু একটার পর একটা, আজকে 1 বছর পরে কিন্তু একটার পর একটা এসে বলে যে এটা করতে হবে, সেটা করতে হবে। আরে ভাই, যেটা মানে বাস্তব কিছু দেখছেন না? না, দেখছি না তো। একটা অন্তর্বর্তী সরকারের মেয়াদ হলো 3 মাস, সেখানে এতদিন পরেও কিন্তু আমরা মানে ক্লিয়ার না। সেই আগের অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারকে মেলানো যাবে? এটা তো বিশেষ পরিস্থিতিতে এসেছে। অবশ্যই 1 বছর ইতিমধ্যে, হ্যাঁ সেটাই তো। অন্তর্বর্তী সরকারের মেয়াদ তো 3 মাস, তাহলে এই সরকারকে তো আমরা সেটা 1 বছর হয়ে গেছে, সেখানে 9 মাস বেশি। এই একটা রাষ্ট্রের জন্য কিন্তু 9 মাস না 9 মিনিটে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এক্স্যাক্টলি। সেটা তো হচ্ছে না এখন। আপনি একেবারে স্পেসিফিক একটা কতগুলো কারণ উল্লেখ করেছেন। 1% যে উপদেষ্টাদের কারণে ব্যর্থ, এটা কেন বলছেন? কোন উপদেষ্টাদের কারণে ব্যর্থ বলতে আপনি দেখেন আসলে যেন আইনের যদি বলি, আমরা আইনেরও এখানে অবনতি হয়েছে, বা আমরা ইন্টারন্যাশনাল এই যে যোগাযোগ সংযোগ বা যেটা সেটাও হয়েছে। বিদেশ থেকে যে আমাদের যে ইনভেস্ট আসার কথা সেটাও কিন্তু হচ্ছে না। আলটিমেটলি অনেক হতাশাজনক। কিন্তু সংস্কার যে বলে ধরেন আগে সংস্কার করা দরকার ছিল এই ইন্টেরিয়ম গভর্নমেন্টের, এবং যেসব উপদেষ্টা ছিল ওদেরকেই আগে সংস্কার করা দরকার। এখানে ইউনূস সাহেব কিরকম এদিক সবগুলো তো পারতেছেন, অনেকে ব্যর্থ না। আপনি তাদেরকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, অনেক কেন ভাই, এটা তো ধরেন এইরকম না যে একেবারে আল কোরআন না যে এরাই থাকবে ফিক্সড, এদের জন্য এই জায়গাটা সেফটা। মানে যিনি ব্যর্থ বা যিনি পারছেন না তাকে সরিয়ে, মাঝখানে কিন্তু একটা রিসকল হয়েছিল, 2-1 জন হয়েছেন। যদি আপনি দেখেন 2-1 জন বলতে চেঞ্জ করেছে, 1-2 জন ইন করেছে, দপ্তর চেঞ্জ করে। আর এই সবগুলো প্যানেল বা লোকগুলো তো আলটিমেটলি ওই এনজিও বা ওই লেভেলের লোকগুলি। ফলে পারফরমেন্স খারাপ হলে তাকে সরিয়ে দেওয়া বা নতুন ব্লাড করা কোনোভাবে এই ওনাদের কার্যক্রম বা পারফরমেন্সগুলো খুব সোচ্চার না। মানে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে আমরা ধরেন এদের কাজ কি, তাইলে আমরা যদি এর আগের অন্তর্বর্তীকালীন 1-11 অন্তর্বর্তীকালীন সরকারের দিকে আমরা তাকাই, যদি ওদের অনেক দোষ ত্রুটি ছিল,
আপনি দেখেন ওই সরকারের কিন্তু বেশ কিছু সিগনেচার কাজ ছিল। আমরা যদি এর মধ্যে একটা যদি বলি, যেমন ধরেন এনআইডিটা করেছে, তাহলে যে আগে কিন্তু জাল ভোট প্রচুর ছিল, আপনি দেখেন তারপরে কিন্তু আর জাল ভোটের শব্দটা নেই। যেমন এহসানুল হক মিলনের আগে কিন্তু প্রচুর নকল ছিল, এসএসসি এসএসসি ইত্যাদি ইত্যাদি, এখন কিন্তু আর নকলটা নেই। তো 11 সরকার তো বিশাল একটা কাজ আছে, কিন্তু এই সরকার তাহলে কাজ 1 বছরও কোনো কাজ নেই, দৃশ্যমান কিছু নেই, দৃশ্যমান কোনো কাজ নেই না। কিন্তু ঐক্য কমিশনের যে আলোচনা চলছে তাতে কিন্তু অনেক বিষয়ে একমত হতে পেরেছেন। যেমন প্রধানমন্ত্রীর মেয়াদটা নিয়ে হয়তো একটা অবস্থা এখন চলে আসছে 10 বছর, সেই সঙ্গে ঢাকার বাইরে হাইকোর্ট স্থাপন, বিচার বিভাগ কেন্দ্রীকরণ, এটাই একমত হওয়া গেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ভবিষ্যতে সব নির্বাচন হবে, এই সিদ্ধান্তে একমত হওয়া গেছে, মেয়াদ নিয়ে আছে। মানে এই অগ্রগতি আছে, কিন্তু সেটা কিন্তু খুব বড় পরিসরের নয়, এটা সবারই এই ধরনের একটা মূল্যায়ন আছে। আরেকটা বিষয় আপনি বলছেন যে অতি উচ্চবিলাসী কিছু বিপ্লবীর কারণে ব্যর্থ, তা সেটা ধরেন আমি নাম মেনশন না করি, আপনি দেখেন এইখানে এই যে ধরেন এনসিপিতে যারা মানে সরকারে রাজনৈতিক দল, হ্যাঁ যারা সরকার, এনসিপি তখন ছিল না, এনসিপি তো পরে আসছে, যারা ধরেন গণ অভ্যুত্থানের ওই ছাত্র জনতার মতো ছাত্র ক্ষমতা আসছে। তো তারপরে আমরা দেখলাম কি বিভিন্নভাবেই আমাদের সংবাদপত্রগুলো দেখলে দেখা যায় যে ওরা ধরেন এত টাকার মালিক, ও এত কোটি টাকার মালিক, ও এই দিক থেকে সুবিধা নিচ্ছে, ও ওই দিক থেকে সুবিধা নিচ্ছে। মানে রাষ্ট্রটাকে ওভারঅল টোটাল ভাবা শুরু হলো এরকম যে এই রাষ্ট্রটা, একটা এক্সাম্পল দিলে হয়, যেমন একটা খুব 17 বা 18 বছর বয়সী একটা খুব সুন্দরী একটা মেয়ে একটা রুমের মধ্যে আছে, সেখানে ধরেন 17 মানে 8 10 12 15 জন মানে ইয়াং যুবক মানে খাবলে খাবলে নিচ্ছে, মনে হলো যেন এইরকম একটা পরিস্থিতি। তাইলে আমরা আগের গভর্নমেন্ট থেকে তো এখানে আমরা বের হচ্ছি না আলটিমেটলি, মানে আমাদের কোনো পরিবর্তন আসছে না। এই দেশের যে হ্যাঁ আপনি দেখেন এই দেশের মানুষ গণতন্ত্রের খুব পছন্দ করে, গণতন্ত্র ভালোবাসে। এই দেশের মানুষ কিন্তু এই অন্তর্বর্তী সরকারটা 2 বছর 3 বছর করে দেশ চালাবে সেটা কিন্তু চায় না। কারণ 90 সালে কিন্তু এই গণতন্ত্রের জন্য কিন্তু মানুষ ব্লাড দিয়েছে। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে অনেকবার, স্বৈরাচার হচ্ছে আন্দোলন করছে আবার শেষ হয়ে যাচ্ছে, আবার শেষ হয়ে যাচ্ছে 2400, কিন্তু এখন কিন্তু সেই জন্য মানুষ ব্লাড দিয়ে, মানে যেটা ব্লাড দিল যে এই গণতন্ত্রের জন্য। তাহলে এখন যদি আবার গণতন্ত্র না থাকে, আপনি দেখেন আরেকটা জিনিস কি, আমরা যদি বলি 2009 সালে যে আমাদের ভোট হলো সেটা হলো ইঞ্জিনিয়ারিং ইলেকশন, 2013 সালে যে ভোটটা হইলো সেটা হইলো যে মানে কি একদলীয় নির্বাচন, 2018 সালে যে রাতের ভোট, হ্যাঁ 2024 সালে হইলো মানে কি বলে ডামি নির্বাচন। তাহলে এই নির্বাচনগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের দেশের জনগণ ছিল, সোচ্চার ছিল যে না আমরা এই নির্বাচন হ্যাঁ অংশগ্রহণই করিনি। তাইলে আমাদের একটা এজেন্ডা হয়ে গিয়েছিল যে আমরা ভোট দিতে চাচ্ছি আমরা, কারণ আমরা ওই সময় দেখেছি 40% 45%-এর বেশি ভোট কাউন্ট হয় না। তাইলে এখন এই সরকারের আমলে এসে সেই মানুষরাই বলতেছে কি জানেন, যে আমরা এখন ভোট চাচ্ছি না। তার মানে কি এই সরকার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমাদেরকে মানে ছেলে বোলানোর মতো মোয়া হাত দিয়ে বোঝাচ্ছে যে নির্বাচন ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু আমরা তো এই গণতন্ত্রের জন্য ব্লাড দিয়েছি। নির্বাচনটাই তো একটা ইম্পর্টেন্ট, বারবার নির্বাচন, জাতীয় নির্বাচনের কথা বলছি না। ধরেন আপনি ভালো একটা প্রসঙ্গ সামনে আনলেন, বাংলাদেশে দেখা যায় এই এখন যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, খেয়াল করার বিষয়, এই সরকার এসেও কিন্তু যেমন জনগণের কাছে কিন্তু প্রশ্ন করেনি, গণভোট নেওয়া যেত। যেমন এই সরকার মেয়াদ নিয়ে একটা গণভোট 2 বছর 3 বছর কত বছর জনগণের কাছে যাই, মানে কেউ কিন্তু জনগণের কাছে যাচ্ছে না। দলের নেতারা আলাপ আলোচনা করছেন, তাদের সঙ্গে জনগণের ঠিক কতটা কানেকশন আছে, মানে জনগণের ভাষাটা কিন্তু এখনো অনেকে পড়তে পারছে না, মানে সব ক্ষেত্রেই কিন্তু নির্বাচনের ঘাটতি যেটা আমরা দেখছি। তার মানে গণতন্ত্র যদি পুনঃপ্রতিষ্ঠা করা না যায় তাহলে হয়তো বা আবার মানে আবারও হয়তো। কিন্তু এই দেশে দেখবেন এই যতবারই গণতন্ত্র ক্রাইসিসে পড়ে ততবারই এই দেশের জনগণ কিন্তু সোচ্চার হয়ে যায়, সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ডক্টর ইউনূস খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ ওয়ার্ল্ডে যদি আমরা মানে সেরা 5 জন আইকন মানুষের কথা বলি, ডক্টর ইউনূস সন্দেহাতীত সেখানে নাম্বার 1 2 3 4-এর মধ্যে একজন থাকবে। ওয়ার্ল্ডে যদি আমরা সবচেয়ে ভয়ঙ্কর মানুষের কথা বলি, সেখানে ডোনাল্ড ট্রাম্প আসবে, ভ্লাদিমির পুতিন আসবে, শি জিনপিং আসবে, এরা আসবে। তাইলে যেখানে ওয়ার্ল্ডের মধ্যে গুরুত্বপূর্ণ একজন মানুষের মধ্যে ডক্টর ইউনূস, সেখানে তার হাত দিয়ে গণতন্ত্রের পরাজয়, অথবা তার হাতে যখন গণতন্ত্রের পরাজয় হবে তখন এই দেশের মানুষ যাবে তার বিরুদ্ধে দাঁড়াবে না, সেই এনশিওরিটি নেই। আপনি একেবারে স্পেসিফিক আরেকটি পয়েন্ট বলেছেন যে বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন না হওয়া ব্যর্থতার একটা কারণ, আমরা ব্যর্থতার দিকে যে যাচ্ছি। না ওই সময় তো ধরেন শুরুতে সবাই ভেবেছিল যে এটা বিপ্লবী সরকার গঠন হবে, কিন্তু পরবর্তী দেখলো আসলে তো এটা তো একটা বিপ্লব হয় না। বিপ্লবটা তো হলো সুনির্দিষ্ট একটা পরিকল্পিতভাবে একটা এজেন্ডা বাস্তবায়নের ভিতর দিয়ে একটা গভর্নমেন্টের পতন ঘটবে, কিন্তু এটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান। তাহলে গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু যেটা ধরেন একটা জাতীয় সরকার গঠন করা যায়,
জাতীয় সরকার গঠন করলে কি হতো, যেমন দেখা গেছে এই যে স্টুডেন্টরা আছে যারা মুভমেন্ট করলো, এদের একটা সেফ জোন তৈরি হয়ে যেত। তখন ধরেন এই জাতীয় সরকারের মধ্যে আমরা জানি অন্যান্য দলের এরাও আসতো, অথবা সুশীল আসতো, শিক্ষক বা অ্যাডভোকেট বা অন্যান্য সেক্টর ওরা আসতো, বিএনপি আসতো, জামাত, অন্যান্য দলগুলো আসতো, ফলে এদের উপর তেমন একটা প্রেশার হতো না। এখন যেহেতু ওই বিপ্লবী সরকার গঠন হয় না এবং স্টুডেন্ট থেকে ওরা কয়েকজন এখানে চলে এসেছে সরকার গঠন, এখন দেখেন ওদের যে দাবিগুলো ছিল এবং ওদের দাবি আর আমাদের দাবিগুলো কিন্তু সাধারণ মানুষের দাবিগুলো একই ছিল। এখন ওরা তো ওই দাবিগুলো সরকারের কাছে আদায় করতে পারে না। যখনই আদায় করতে যায় তখন ওরা ভাবে যে, সবাই ভাবে যে এটা কিংস পার্টি, এটা তো আদায় করতে পারবেই। ফলে ওরা কিন্তু আলটিমেটলি একটা গেরাগলে পড়ে যায়, ওরা এখান থেকে উদ্ধার হতে পারছে না। হতাশার জায়গা যেরকম আছে, আবার এই সরকার যে ব্যর্থ বললেন, এটা কি এমন যে আমরা অনেকেই খেয়াল করছি, গণমাধ্যমে খবর আসছে, বিশেষ করে আমলাতন্ত্রে বলুন আর আমাদের বাইরে বলুন, আগের সরকারের অনেক লোক বিভিন্ন জায়গায় এখন আবার চেহারা পাল্টে, ভোল পাল্টে নানাভাবে তারা পদে আছে। তারা কি ব্যর্থতার দিকে নিয়ে তারা কোনো রোল প্লে করছে কিনা সরকারকে? তো সেটা তো হচ্ছে, সেটা হয় না কি এখন বিভিন্ন জায়গায় তো আমরা পেপার পত্রিকা খুললেই দেখি যে আগের সরকারের এরা অমুক জায়গায় ইভেন এই সরকারই এদেরকে মানে খুব মানে সুন্দরভাবে নিয়ে পদায়ন করছে। তো এরাই যখন পদায়ন করে তখন তো এদের বিরুদ্ধে এরা তো কাজ করবে, কারণ এদের এজেন্ডা তো আছে, সুনির্দিষ্ট এজেন্ডা, সেটা আমরা হিডেন এজেন্ডা, সেটা আমরা দেখছি অলরেডি। আর আরেকটা কথা বললেন, যেটা দেখেন এরা এই যে স্টুডেন্টদের যারা গেল ক্ষমতায় এবং স্টুডেন্ট যারা পরবর্তী এনসিপি গঠন করলো, তো এই যে দেশে যেটা মব সংস্কৃতি, অবশ্য মব সংস্কৃতি বলবো না, মব সন্ত্রাস যেটা, অথবা বিচার বহির্ভূত কর্মকাণ্ড যেগুলো হচ্ছে, ধরুন এরা তো এটার বিরুদ্ধে কথাও বলে না, বা এটার বিরুদ্ধে যে মব চলবে না, একটা এখন সরকার আছে, এর দায়ভার এই সরকারের উপরে গিয়ে পড়বে। সরকারের ব্যর্থতা হিসেবে রেকর্ডিং কিন্তু হচ্ছে সবকিছু, তাহলে এটা রেকর্ডিং এই যে এই সরকারের উপর দায় চাপা। আমরা মুরাদনগরে দেখলাম সেখানে এক নারীর প্রতি নিপীড়ন করা হলো, পরে আবার ওই একই মুরাদনগরে 3 জনকে পিটিয়ে হত্যা করা হলো। শৃঙ্খলা বলতে কি আসলে কিছু? তাহলে এটা তো সরকারের ব্যর্থতা। তাইলে এখন এরা আলটিমেটলি যদি একেবারে স্পেসিফিক্যালি ডক্টর ইউনূসের ব্যর্থতা, হ্যাঁ, এটা ধরেন এত নির্জীব, এত চুপচাপ, এত সহনশীল একজন সরকার তো দেশের মানুষ চায় না। অ্যাকশন নিতে হবে, হ্যাঁ অ্যাকশন নিতে হবে ডেফিনেটলি। যারা অন্যায় করে এটার অ্যাকশন না নিলে তো অন্যায় আরো বাড়বে ডে বাই ডে, সেটা যে দলেরই হোক, কিন্তু সেটা একেবারে টোটালি মানে চুপচাপ। আমরা দেখলাম সরকার অনেক ক্ষেত্রেই পরিবর্তন আনতে চায়, চেষ্টা করছে, কিন্তু বাধাও আছে। এনবিআরের সংস্কারের একটা চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেখানে দেখলাম ব্যাপক একটা আন্দোলন গড়ে তোলা হচ্ছে। বলা হচ্ছে যে এর পিছনে কলকাঠি নাড়ছে আগের লোকজন বা অন্য কোনো এজেন্ডা। তারপরে প্রশাসনে একটা পরিবর্তনের চেষ্টা সরকার করছিল সংস্কারের, সেটা নিয়েও ভাষণ অচল করে তার একটা চেষ্টা। মানে এসব কি ষড়যন্ত্রের হিসেবেই দেখছেন নাকি না? বা এই দেশে ধরুন প্রতি বিপ্লব তো সেটা গণ অভ্যুত্থান 5ই আগস্টের পরে তো প্রায় 300-র মতো অলরেডি প্রতি বিপ্লব হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই প্রতি বিপ্লব তো হবেই, ইভেন আরও সামনে আরও প্রতি বিপ্লব হবে। সরকার যতদিন থাকবে, অনির্বাচিত সরকার যেহেতু, প্রতি বিপ্লব হবে। কিন্তু এরা এগুলো দমন করতে পারে না কেন? কারণ এরা প্রশাসনিকভাবে এরা আইন শৃঙ্খলা দিয়ে খুব সুশৃঙ্খল না, ফলে ওদের এটা হবেই কেন? সরকার আইন যেটা যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে একটা আইন পাশ করার ব্যাপারে কথা বললো এবং সেটা মোটামুটি অধ্যাদেশ, তো এটা তো হচ্ছে অলরেডি। ওরা প্রথম কয়েকদিন আন্দোলন করেছে, তারপরে মানে বেশ কিছু দিনে ছিল, এখন তো নেই আন্দোলনটা। সরকার করে না কেন? সরকার তো কেউ হাত ধরে রাখে না। অনেক সময় বলে যে বিএনপি এটা করতে দেয় না, সেটা করতে দেয় না। আরে ভাই, একটা দল বা অন্যান্য দলটা করতে দেয় না, যদি কেউ যদি আপনারা বাধাই না দেয়, আপনি তো সরকারের বিরুদ্ধে তো দেশের জনগণ থাকবেই, পক্ষও থাকবে, বিপক্ষ থাকবে, সব পক্ষে থাকবে কেন? সন্দেহজনক কিছু হলেই, হ্যাঁ, এখন জামাত আপনাদেরকে সমর্থন দিচ্ছে, ওই অন্যান্য বিএনপিতে একটা দুইটা বিপক্ষে যাচ্ছে, আবার সমর্থনও দিচ্ছে। তাইলে সবাই যদি আপনার পক্ষে চলে আসে, তাহলে তো আপনি সেই আগের মতো স্বৈরাচার হয়ে যাবেন এবং দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা দখলের কথা ভাববেন। আরেকটা বিষয় আসে যে এই জুলাইয়ের আন্দোলনে অনেকেও ত্যাগ স্বীকার করেছেন, অনেকে জীবনের ঝুঁকি নিয়েছেন। আমি নিজেও নিয়ে অনেক কথাবার্তা বলেছেন, এটা আমরা দেখেছি। তো এখন দেখা যাচ্ছে অনেকেই একসময় যেরকম মুক্তিযুদ্ধকে নিয়ে একটা ব্যবসা করার চেষ্টা ছিল সবসময়, এটাকে যারা রিয়েল সত্যিকারের ভুক্তভোগী তারা যেরকম তাদেরকে যেভাবে যত সহযোগিতা বা পুনর্বাসন করা দরকার ছিল সেটা না করে এখন এই জুলাই নিয়ে অনেকে ব্যবসা করছে কিনা, যে যারা প্রকৃতই যাদের দরকার তারা না পেয়ে অনেকেই নানান রকমের পদ পদবি নিয়ে বাগিয়ে বসছেন। মানে ব্যবসা করা হচ্ছে কিনা জুলাইকে নিয়ে, এক্স্যাক্টলি মুক্তিযুদ্ধকে নিয়ে, যেটা আমরা দিনের পর দিন ধরে দেখেছি। এখন তো মানে সেই দিকে যাচ্ছে এই কিছু লোক, যারা ধরেন জুলাইকে তো কয়েকটা দল বা কেউ তো বললো যে জুলাই আলটিমেটলি মানে জুলাই অভ্যুত্থানটা আমরাই করেছি, মানে টানাটানি আর কি। হ্যাঁ, টানাটানি। এখন এই জুলাইটা তো ছিল, জুলাই ছিল একটা গণ অভ্যুত্থান, সারা দেশের মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল, যার ফলে
নয়তো যখন শুরুর দিকে তো শুধু যে অল্প কয়েকজন ছাত্র ছিল সে শাহবাগকে সেন্ট্রালাইজ করে তখন তো ধরেন শেখ হাসিনা পালায় না। তো আসলে কোনো অভ্যুত্থান, কোনো গণ অভ্যুত্থানই করা সম্ভব না 17, 18, 20 তারিখের পরে দেখা গেলো ধরেন পুরো বাংলাদেশ জেগে গেল। তারপরে তো আস্তে আস্তে যখন আবু সাইদ 16 তারিখে শহীদ হলো, তারপরে তো আস্তে পুরো বাংলাদেশ, এবং আগস্ট 1 তারিখ থেকে তো পুরো বাংলাদেশ একেবারে মাঠে নেমে গেল। তাইলে তো ধরেন সামগ্রিক করতে ওই আলটিমেটলি ধরেন এই অ্যান্টি যারা ফ্যাসিস্ট ছিল তারা সবারই অংশগ্রহণ করছে। এখন এটা নিয়ে যারা ব্যবসা করতে চায় এবং অনেকে করতে চাচ্ছে, এদের পরিণতি আওয়ামী লীগ যেমন ধরেন 71 নিয়ে ব্যবসা করেছে, ব্যবসা করার পরে আসলে আলটিমেটলি আওয়ামী লীগ কিন্তু 71কে ওই রকমভাবে ওন করতো না। ধরেন আওয়ামী লীগ যদি, আওয়ামী লীগে কতজন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের চাইতে বেশি অন্য দলগুলো তো মুক্তিযোদ্ধা আছে ছিল। এখন এই আরেকটা জিনিস আছে, যেমন এই জুলাইয়ের আরেকটা যারা পরবর্তী সরকার গঠন করলো এদের আরেকটা ঝামেলা তৈরি হয়ে গেছে, যেটা হলো ধরুন ওরা 71কে মানে 71-এর রিপ্লেস হিসেবে জুলাইয়ে দাঁড় করে দিল। এটা কোনো প্রয়োজন, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ যেখানে আমরা একটা ওই সময় একটা শক্তিশালী একটা রাষ্ট্র পাকিস্তান থেকে আমাদের ভৌগোলিক সীমারেখা আলাদা করার জন্য আমরা লড়াই করেছি, ব্লাড দিয়েছি, রক্ত দিয়েছি, পারপাসই আসলে ছিল অনেকটাই ভিন্ন ছিল, টোটালটা আলাদা না। সেখানে একটা দেশে ধরেন এই গণ অভ্যুত্থান, সেখানে সিরিয়াতে হয়েছে গণ অভ্যুত্থান, শ্রীলঙ্কাতে হয়েছে, বড় ঘটনা, কিন্তু সেটা একটা রাষ্ট্রের বা একটা দেশের জন্মের সঙ্গে তো তুলনা করা যায় না, তাই না? এখন এগুলো ভাই অনেকগুলো কারণ, এই কারণ এগুলো তো মানে বলা যাবে না। 71 তো 71 মহান, মানে অনেক বড় যার মানে মানে ভূমিকা, যেটা আমাদের আইডেন্টি, হ্যাঁ ব্যাপার হলো এগুলো ধরুন পরাজয়ের কারণ, এই ব্যর্থতার কারণ আমি মনে করি। এই ব্যবসা যারা করবেন তাদের পরিণতি কি আওয়ামী লীগের মতোই দেখছেন যে একটু ভালো হবে না? কারণ এই ব্যবসা করা যাবে না। ভিতরে অনেকে আছেন এরকম, এরা এখনই বিদেশে সম্পদ করছেন, মানে আওয়ামী লীগের আমলে আমরা যেটা দেখতাম মন্ত্রী এমপিরা যা করতেন। হ্যাঁ, তাহলে নয়তো ধরেন এই যে আমি তো, অন্যরা তো আর কাজ করে না, এখন এই সরকারের অল্প কিছু লোকই তো ধরেন নতুন নিয়োগ পেলো, যেগুলো জায়গাতে সর্বসাক করলে 1,000 হবে না, তাহলে তারাই তো কাজ করতেছে, তারাই তো এই দেশের যত লেনদেন আছে হাজার হাজার শত শত কোটি টাকা, মানে টাকা নাই অবশ্য ডলার লেনদেন করছে, অন্য কারো তো ইনভলভমেন্ট নেই সেখানে, তো তারা তো সেটা ইনকাম করছে আলটিমেটলি। এরও জবাব দিতে হবে যে যারা বিদেশে পাচার করছে, বিদেশে নিচ্ছে, বাড়ি গাড়ি করছে, এরও ধরেন হিসাব বের হবে। অলরেডি আমরা তো দেখিও কিছু কিছু। নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এই দলটি একটা পদযাত্রা কর্মসূচি করছে এবং বিএনপি জামাতের বাইরে গিয়ে তারা নিজেদের একটা শক্তি জানান তারা দিচ্ছেন। তো সেখানে নাহিদ ইসলাম সর্বশেষ বলেছেন যে জুলাই সনদ ছাড়া এবং নতুন সংবিধান ছাড়া তারা কোনো নির্বাচন, মানে একরকম খুব কঠোর ভাষায় বলেছেন যে নির্বাচন দেওয়া যাবে না বা হওয়া উচিত হবে না। এরকম কিভাবে দেখছেন জুলাই সনদ এবং নতুন সংবিধানের জরুরি, কতটা জরুরি? এনসিপির উত্থানটা দরকার এবং এনসিপি খুব ভালো একটা পজিশনে যাক, সেটা আমাদের অ্যান্টি গভর্নমেন্ট বা গভর্নমেন্টের জন্য খুবই দরকার। কারণ এরা ইয়াং ব্লাড, ইয়াং মানে তোর নতুন কথাবার্তা বলবে, নতুন সুর স্বর ইত্যাদি থাকবে, রাজনীতি দরকারও। কিন্তু যেটা ধরেন এখন বলতেছে সেটা এই গত জুলাই থেকে জুলাই 1 বছর পরে এসে বলতেছে যে নতুন সংবিধান দরকার, এবং আরো যেটা বললেন এগুলো ধরেন দেরি হয়ে গেছে, ব্যাপক দেরি হয়ে গেছে। তাইলে ওরা ধরেন তখন কেন জাতীয় সরকার গঠন করলো না? এটা বাস্তবায়নের পথ ছিল ওদের জন্য, জাতীয় সরকারটা খুব ভালো একটা পথ ছিল। তো বিপ্লবী সরকার যেহেতু গঠন করতে ফেল মারলো, তাহলে ধরুন জাতীয় সরকার গঠন করলে ওরা পারতো, সেটা পারে না। অথবা পরবর্তীতে ওরা ধরেন দল গঠন করলো, দল গঠন করার পরে ওরা ধরেন ওই গভর্নমেন্টের মানে যেহেতু কিংস পার্টি হিসেবে খেতাব পেয়ে গেল, তাহলে ওরা কিছু ফোর্স বাহিনী করতো, যারা প্রেশার ক্রিয়েট বাহিনী করে ওভাবে ধরেন করতে পারে। এখন ধরে না ওই এখন আরো কঠিন করে নিজেরাই কঠিন করে ফেললেন, নিজেরাই কঠিন করে ফেলে। এটা হলো কি, যেমন ধরেন যখন শাহবাগের যখন উত্থান ঘটে, আপনি দেখেন এই যে এরা যারা ধরেন এদের পথটা কঠিন করে ফেলছে, এরা যদি কোনো কারণে ফেল মারতো, ওরা যে কাজগুলো করে না, হ্যাঁ এই কাজগুলো যদি কোনো কারণে যদি ফেল মারতো, 5ই আগস্টে যদি সরকার গঠনে ব্যর্থ হতো, সেটা শাহবাগকে দমন করার জন্য যখন শাপলার উত্থান ঘটে, হুজুররা মৌলবীরা ওই সময় খুব খারাপ অবস্থা ছিল, অন্যরা অ্যান্টি যারা ছিল এরা কোনো কথা বলতে পারতো না, দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি ছিল, কোনো শ্বাস নেওয়ার কোনো অবস্থা ছিল না, খোলা পরিবেশ ছিল না, মানে এইরকম অবস্থা যে এক ভুতুরে পরিবেশ বাংলাদেশে। আপনি দেখেন তখন কিন্তু সেই শফি হুজুর চট্টগ্রাম থেকে আসলেন, মানে ফেরেস্তার মতো আসলেন, এই দেশের মানুষ নিঃশ্বাস ফেলা শুরু করলো, আন্দোলন করলো, লড়াই করলো, সংগ্রাম করলো। কিন্তু কিছুদিন পরে কী হলো, এই সরকার ধরের ওই লোকগুলো আবার আওয়ামী লীগের সঙ্গে মাস হয়ে গেল, ওরা জায়গা জমি পেলো, ওরা একটা মানে খুব ভালো সেই আবার সেই লেনদেন আর কি, লেনদেনে চলে গেল, আবার কওমি জননীয় খেতাব দিল। আপনি দেখেন তখন কিন্তু আবার পরিস্থিতি খারাপের দিকে চলে গেল।
এই এরা এই জুলাই যারা আন্দোলন করছে গণঅভ্যুত্থানে এরা একটা সামান্য একটা নিঃশ্বাস ফেলার মতো একটা পরিবেশ দিয়ে গেছে, দিয়ে যাওয়ার পরে আমরা এখন কথাও বলতে পারছি কিন্তু আলটিমেটলি এখন আবার যেই দিকে যাচ্ছে, যেই কাঠামোর দিকে যাচ্ছে, যেই সংবিধান, যেই গঠনতন্ত্র, আবার কিন্তু সেই রকম পরিস্থিতিতে তৈরি হবে না এই কথা বলা যাচ্ছে। মানে ইঙ্গিতটা আসলে ভালো না। আবার যে নতুন সংবিধান তো নতুন করা দরকার, এটা তো পুরান কিতাব না, যেটা চেঞ্জেবল না, সেটাই ডেফিনেটলি এটা চেঞ্জ করা যাবে। ওভারঅল দেখা যায় এই সংবিধান তো আসলে সংবিধানও ব্যর্থ। সংবিধান তো ব্যর্থ হওয়ার কারণে আমরা সংবিধান আমাদের জুলাই হলো, অনেকে বলছেন যে সংবিধান না মানুষই করবেন, কিন্তু আসলে কাঠামো তো দরকার আছে, তাই না? কাঠামো তো দরকার আছে। সংবিধান ব্যর্থ না হইলে কি ধরেন এই একটা সরকার এইভাবে ভোট ছাড়া মানে দিনের পর দিন বছরের পর বছর সংবিধানে আমরা কথা বলছি, শুধু এই সরকার তো না, এটা তো খুবই ওর্স একবার খারাপতর সরকার আমরা দেখেছি মানে বিগত 15 বছর সরকারের কথাই বলছি। আগের সরকারগুলো যদি আমরা দেখি সেগুলো মানে হয়তো এতটা নাজুক ছিল না, কিন্তু তাদের ভূমিকাও তো বিতর্কিত, অনেক আগেও তো স্বৈরাচার তৈরি হয়েছে। এই জন্য ধরেন এখন যেটা এদের সবার সমন্বিত একটা প্রয়াস বা প্রক্রিয়ার ভিতর দিয়ে গিয়ে পুরাতন পচা জীর্ণ প্রাচীন ওই সংবিধান ছুঁড়ে ফেলে নতুনভাবে একটা তৈরি করা সম্ভব ছিল, কিন্তু যেটা ছিল সেটা পরবর্তীতে আমরা দেখলাম। ধরেন বিএনপি যদি কথা বলি, প্রথম 2-3 মাস তো একবারে চুপচাপ ছিল, তো একটা এগুলো চেঞ্জ করতে 3 মাস 4 মাস আর এনাফ, অনেক টাইম। তো তখন তো ধরেন জামাতও কোনো অ্যাক্টিভ ছিল না, তখন ওই অ্যাক্টিভ ছিল ছাত্ররা আর হইলো ডক্টর ইউনূসের এই টিম, ওরাই শুধু অ্যাক্টিভ ছিল। তখন ওরা করলো না কেন? মানে এদেরকে তো কেউ বাধাও দেয় না। মানে একটু লেন্থি হয়ে গেছে, অনেক বোঝারও বিষয় আছে, কারণ না এই বয়সে এসে ধরেন যারা উপদেষ্টা প্যানেলে যাদেরকে নিয়েছে, যদি এই একটা রাষ্ট্র বা খুব কঠিন ব্যাপার সেপারে এখানে, যেটা ধরেন এই এদের উপর নির্ভর করে একটা রাষ্ট্রের উন্নতি অবনতি, মানুষের উন্নতি অবনতি বা আমার মানে টোটাল সত্তার পরিচয়, সেখানে ধরেন তাহলে অথর্ব মার্কা এগুলো দিয়ে কি হবে বলেন? যে এরা বোঝার দরকার কেন এদেরকে, মানে তাহলে এরা আসবে কেন? যে আমরা বুঝতে সমস্যা, আমরা বুঝি না, তাহলে ধরেন আসা যাবে না। আমি অনেক যেটা বুঝি না আমি সেখানে যাব না, যাই না। এই সামরিকভাবে ডক্টর ইউনূসকে নিয়ে যদি আমরা বলি, উনি তো একটা বড় প্রতিষ্ঠান অনেক গড়ে তুলেছেন, দেশকে নিয়ে ওরা অনেক ভাবনা ছিল, কিন্তু এখন এই সামগ্রিক ব্যর্থতা ইউনূসের সামনে করণীয় কি, মানে কি করা উচিত আপনার মনে হয়? ইউনূস ধরেন যেই পর্যায়ের মানুষ, তার প্রতি ডক্টর ইউনূস মানে আমি যখন আলাদা করি, সে যখন ইন্টিরিয়াম প্রধান না, তাই সে একজন অনারেবল পারসন, তার প্রতি আমাদের যথেষ্ট রেসপেক্ট, যথেষ্ট মানে সম্মান, মানে ওনার মতো এত বড় ফিগার বাংলাদেশে জন্ম নিয়েছে, মানে এটা আমাদের বিরাট ব্যাপার, আনবিলিভেবল। কিন্তু একজন সরকার হিসেবে তার ধরেন যে ডিক্লারটা দিতে পারলো না, যে আমি বাংলাদেশে শুরু থেকে আসার পরে যদি বলতো যে আমি এগুলো করবো, একটা রূপকাঠামো দাঁড় করে দিত সামনে, তাহলে দেখেন আজকে কেউ কিন্তু কথা বলতো না। তখন মানুষের মাঝে একটা গোল সেট হয়ে যেত যে আলটিমেটলি সে তো এগুলো বাস্তবায়ন করবে, আর এগুলো বাস্তবায়ন করার আগে তো সে সরবে না। তাহলে এগুলো সে কিন্তু একটা গোলও আমাদের সামনে দাঁড় করায় না। ফলে এখন সাধারণ মানুষ তো বলবে যে কবে নির্বাচন দিবে, কারণ নির্বাচন ছাড়া তো দেশের অবস্থা, তো আর্থিক অবস্থা তো কোনোভাবে ভালো যাচ্ছে না। নির্বাচনের বিষয়টা তো এখনো স্পষ্ট না, মানে ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে, কিন্তু দিন তারিখ এখন দেখেন আরেকটা যেটা এখন যে আরেকটা সিস্টেম দাঁড় করালো সামনে, যে পিআর পদ্ধতিতে নির্বাচন, এই নির্বাচন মানে হইলো যে এই নির্বাচনটা তো অনেকে মানবে না। তো না মানার কারণ হইলো যে নির্বাচনটা আরো ধরেন লেন্দি হবে, আরো সময় নেবে। যে এটা অনেক ওই যে আমরা বললাম না, দেশের সাধারণ মানুষ একসময় বলতো যে আমরা নির্বাচন চাই, আর এখন সাধারণ মানুষ বলে যে না আমাদের এই সরকারই থাকুক না। আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জামাত দেখেছি, তার মানে কি আপনি দেখেন এত তো ধরুন গণতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে। গণতন্ত্রের সৌন্দর্য এটা না, গণতন্ত্র নষ্ট হয়ে যাবে নিশ্চিত। এখন আমাদের কি ভবিষ্যৎ কি আসলে? এখন যেহেতু কি পুরোপুরি ব্যর্থই হবে নাকি না কিছু পরিবর্তন? গণতন্ত্র পুরোপুরি ব্যর্থ হয় না, আংশিক ব্যর্থ হয়। এখন সেটা ধরেন আংশিক ব্যর্থতাটা আমরা মেনে নিয়েই বলি এই মুহূর্তে নির্বাচনের দিন তারিখ ঘোষণা দিয়ে এবং নির্বাচিত একজন সরকারই আমাদের দরকার। তাতে ধরেন আমাদের দেশ হয়তো ভালোর দিকে যাবে, নয়তো আমরা তো এমনি এখন অনেক লুজার, আলটিমেটলি লুজার এই দেশের মানুষ বা এই দেশ। আপনি কি নিজে নিশ্চিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? আপনার অনুমানটা কি আসলে? মানে এই সামগ্রিক প্রস্তুতি, সরকারের অবস্থান, বক্তব্য সব মিলিয়ে এখন আসল কথা কি ভাই, ধরেন মানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু মানুষ আছে, ধরেন যখন সে সংসার বা দেশ বা মানে সমাজ বা দেশের কর্তা হয়ে যায়, সে যেই হোক না কেন তার কথার প্রতি আস্থা রাখতে হয়। কারণ এই পর্যায়ে বসে, এই চেয়ারে বসে, কারণ আমরা বিগত সরকারের আমলে আমরা দেখেছি আমার শেখ হাসিনা ধরেন বিভিন্ন বিষয়ে কথা বলতো, মিথ্যা কথা বলতো, বলে আমরা তার প্রতি কিন্তু আস্থা হারিয়ে ফেলছি। অথচ একজন আবার
সে যখন ডায়াসে যেত তখন গিয়ে কথা বলতে শুরু করতো, অ্যান্টি গভর্নমেন্টকে গালিগালাজ করে বা ওর বিপক্ষে কথা বলে। ফলে শেখ হাসিনার প্রতি কিন্তু এভাবে কিন্তু আমরা আমাদের মানে আস্থাহীনতার একটা জায়গা তৈরি হয়ে যায়। তো এই জায়গাটা এই চেয়ারে বসে এখন যদি ডক্টর ইউনূস তৈরি করে, সেটা কিন্তু ওনার জন্য ভালো হবে না। কারণ আওয়ামী লীগ 3 টার্মের বেশি ক্ষমতা ছিল, তারপরে কিন্তু এই দেশের মানুষ কিন্তু এদের কিন্তু রাষ্ট্র ক্ষমতা থেকে বের করে দিচ্ছে। পালিয়ে যেতে হয়েছে টোটাল প্যানেল নিয়ে, টোটাল টিম নিয়ে। পিয়ারের পক্ষে বলি না, বলছি পিয়ার এখন একটা সিস্টেম দাঁড় করাচ্ছে, যে সিস্টেমটার মাধ্যমে নির্বাচনটা মানে যাতে দেরিতে হয়, এটা একটা কালক্ষেপণ মাত্র। এইটা ধরেন এই পিয়ার সিস্টেমটা আমি তো বলবো ডক্টর আলী রিয়াজ মানে এই কি বলে একটা একটা এজেন্ট হিসেবেই কাজ করে আলটিমেটলি। কারণ আলী রিয়াজের ধরেন আমরা যদি একটু দূরের দিকে তাকাই, তাহলে আলী রিয়াজ তো ধরেন দেশে প্রস্তাবনা দেন দলগুলো চাচ্ছে, এখন এটা তো আলী রিয়াজের মাধ্যমে বাস্তবায়ন করতে চাচ্ছে। সেটা ঠিক আছে, আপনি তো মাধ্যমে বাস্তবায়ন করছেন। তাহলে ধরেন এর আগে আলী রিয়াজ বললে এই দেশের জঙ্গিদের হাজার হাজার লাখ লাখ এই দেশ জঙ্গি, বাংলাদেশ জঙ্গি অধ্যুষিত রাষ্ট্র, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র, বাংলাদেশ ওই রাষ্ট্র, বাংলাদেশ। আরে ভাই, যে দেশের 90% মানুষ মুসলমান, সেই দেশের মানুষ তো ধরেন ইসলামের কথাবার্তা বলবেই। ভারতের 90% মানুষ হিন্দু, ভারতে হিন্দু ধর্মের কথাবার্তা বলবেই। সেটাই দেখুন, সেই আলী রিয়াজ আমেরিকাতে বসে এই দেশের সংবিধানের কি বুঝে আমি সেটাও জানি না। ধরেন এই যে একজন ছিল না, এর নাম কি মানে শাহদিন মালিক, যারা আছে দেশের, এদেরকে দিত। তাহলে ডক্টর আলী রিয়াজ ওই দূর দেশে বসে থেকে বাংলাদেশ না, কিন্তু ঠিক আছে আপনার কথা, কিন্তু আলী রিয়াজ তো শেখ হাসিনা বিরোধী, মানে যদি বুদ্ধিজীবীর জায়গা থেকে বলি, বুদ্ধিভিত্তিক চর্চার জায়গা, তাহলে তিনি দীর্ঘদিন ধরেই আসলে এই রিজিমের বিরুদ্ধে মানে অনেক বইও লিখেছেন, বয়স সংস্কৃতি। হ্যাঁ, বয়স সংস্কৃতি অনেক আগের লেখা না, বয়স সংস্কৃতি আপনি দেখবেন খুব রিসেন্ট একটা লেখা বই চাচ্ছিলেন। হ্যাঁ, ধরেন এই দেশটা তো ধরেন জঙ্গি অধ্যুষিত রাষ্ট্র বানানোর পেছনে তারও ধরেন একটা ভূমিকা আছে এই আলী রিয়াজের। হতে পারে। আমরা আরেকটু প্রসঙ্গে যাই, সেটা হলো যে এই যে ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলি আমরা, যে এই যে নির্বাচনের বিষয়টা এখন স্পষ্ট হলো না, ডক্টর ইউনূসকে ঘিরে কি কোনো দুষ্টচক্র কাজ করছে যে নির্বাচন পিছিয়ে দেওয়া, দিলে তারা আরও কিছুদিন ক্ষমতা থাকতে পারবেন? একজন সাংবাদিক মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, তিনি বলছেন যে ইউনূস সাহেব ক্ষমতা ছাড়তে চান না, তিনি পদ ছাড়তে চান না। এই বিষয়টাকে কি না, অবশ্যই আমরা ধরেন এই মানে ইয়ার সাহেবে নাম মাসুদ কামালের সঙ্গে আমরা একমত না। কারণ ডক্টর ইউনূস কিন্তু যখন রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করে, তখন কিন্তু সে বলছে মানে যদি আমাদের সব কাজগুলো শেষ হয়ে যায়, তাহলে নভেম্বর ডিসেম্বরে নির্বাচন হবে, আর নয়তো জুন জুলাইতে যাবে। তো এখনও কিন্তু ওই সীমারেখাটা কিন্তু আমরা বর্ডার কিন্তু ক্রস করি না। ফলে সে নির্বাচন দিতে চাচ্ছে না, এটা বলাটা একটু কঠিন। যেটা আমি একটু আগে বললাম, আমরা এই জানুয়ারি ফেব্রুয়ারির পরেই দেখা যাবে, বলা যাবে। কারণ উনি ওনার ওই ডেটটা টাইমলাইনটা ওভারকাম করুক, তারপরে বলা যাবে কথা। আমার মনে দিয়ে দিবে, আশাবাদী মনে দিয়ে দেয়। কারণ রাষ্ট্র তো খারাপের দিকে চলে যাচ্ছে অলরেডি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটা বৈঠক হয়েছে, সেখানেও একটা এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে ভোটের আলাপ আছে। সব মিলিয়ে তার দিকে যাচ্ছি আমরা। দেখেন, ভোটের দিকে যান, তারেক রহমান কিন্তু মানে ইনিংস শুরু করছে ওই ডক্টর ইউনূসের সঙ্গে, রাজনৈতিক ইনিংস শুরু করছে বৈঠকের মাধ্যমে। এর আগে কিন্তু তার ইনিংসের কোনো সূচনা ছিল না। যেগুলো দূরে থেকে কথাবার্তা বলছে বা তার যারা দলের নতুন রাজনৈতিক ইনিংস মহাসচিব বা এরাই রাজনীতিটা করছে। তো দেখেন, সেই প্রথম ইনিংসে কিন্তু ইনিংসের মানে টেস্ট যদি আমরা ধরি, ফার্স্ট সেশনে কিন্তু সে মানে ভালো রান করে ফেলছে, স্কোর একটা স্বাস্থ্যসম্মত একটা রান আছে বা স্কোর আছে। সে মানে ডক্টর ইউনূস কিন্তু ঘোষণা দিতে বাধ্য হয়েছে যে আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে ওই সময় একটা নির্বাচন দিয়ে দিব। তো তারপরে তো ধরেন এটা ফার্স্ট টেস্টে কিন্তু অনেকগুলো সেশন আছে। তো এই সেশনগুলোর জন্য ধরেন ডক্টর ইউনূস এগুলো সহ্য করতে পারবে কিনা সেটাও দেখার বিষয়। এবং দুষ্টচক্র যে একটা আছে, সেটা কি মানে অনুমান হচ্ছে, মানে বোঝা যাচ্ছে তার বিভিন্ন কর্মকাণ্ডে যে তাকে অনেক মানে কুবুদ্ধি সোজা বাংলায় যেটা তা কুবুদ্ধি তো ধরেন দিচ্ছেন। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস ধরেন বিশাল একটা ফিগার, তাকে আলটিমেটলি এমন একটা জায়গায় রাখা যেত যে আপনি এই জায়গায় থাকেন, আপনি মানে ইন্টারন্যাশনালি যত মানে সমস্যা আমাদের সমস্যা আছে, সমস্যাগুলো সমাধানের দিকে যান, যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করেন বা অন্যান্য আরও সামগ্রিক বা মানে পপুলিস্ট কাজগুলো করেন। আর আমরা ইন্টারনালি আমাদের যতগুলো সমস্যা আছে, আমরা সৎ হৃদয়ে সৎভাবে আমরা এই জিনিসগুলোর ভালোভাবে কোচ হিসেবে আমরা দায়িত্ব পালন করব, যেন কোনো সমস্যা না হয় এবং আমরা রাষ্ট্রকে একটা উপরের দিকে নিয়ে যাওয়ার সকল ধরনের মানে প্রসেস প্রক্রিয়া কাজটা করব। সেটা কিন্তু ধরেন করছে না। তার মানে তো ধরেন এই একটা সমস্যা আছে। তো হচ্ছে না। পুরো একটা প্রশ্ন করি, এই প্রশ্নটা আমরা মজা করতাম এক সময়, যে শেখ হাসিনার সময় বলা হতো যে বিকল্প কে, ইউনূসের বিকল্প কে আসলে?
ইউনূস ধরেন কথা অনেকে ইউনুসকে অপছন্দ করছেন, এখন ইউনুস সাহেব চলে গেলেন, অনেকের দাবিও আছে যে পারছেন না, তাহলে কে মানে অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন যিনি দেশকে সংস্কারের দিকেও নিয়ে যেতে পারবে? সব পক্ষ মোটামুটি তার কথা শুনবে, এখন পর্যন্ত তো দলগুলো তার কথা শুনছে, মানছে না। আসল কথা কি, এরকম মান্য না তার কাছে কিনা গণমান্য এই ব্যক্তির নিরপেক্ষ বা সুশীল সমাজের বা বহনযোগ্য মানুষগুলো কিন্তু আলটিমেটলি আমাদের কোনো সরকারই ভালোভাবে পছন্দ করে না বা নেয় না। ফলে অনেক আগে থেকে কিন্তু আমাদের একটা ট্রেন্ড আসছে, যারাই ধরেন নির্দলীয় নিরপেক্ষ এবং সুশীল অবস্থানে ওরা নিজেদেরকে দাঁড় করাতে চাইছে, তাদেরকে কিন্তু ভেনিশ করে দেওয়া হয়েছে। আপনি দেখেন আকবর আলী খানের অনেক আবার বিভিন্ন লোভ লালসায় পড়ে গিয়েছেন পক্ষে বিপক্ষে। আকবর আলী খানের মতো পিওর অ্যান্ড ফেয়ার লোককে ধরেন বিভিন্নভাবে বিতর্কিত করে, ডক্টর জাফরুল্লাহর মতো লোককে বিভিন্নভাবে বিতর্কিত করে একটা পাশে ঠেলে দেওয়া হয়েছে। ফলে এই লোকগুলো ধরেন এরা তো আসলে আলটিমেটলি কোনো দলের পক্ষে বলে, এরা দেশের পক্ষে কথা বলেছে। তো এখন এই লোক আমি তো দেখতেছি খুব কম। এখন ইউনূস আপনি যেটা বললেন যে পারবে না কেন? ইউনূস ধরেন যদি না পারে তাহলে তো আরো আগে নির্বাচন দিয়ে দেওয়া উচিত ছিল। এখন আমরা সংস্কারের বা দেশের নতুন বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখিস? নতুন বাংলাদেশ, আমরা তো ধরেন বাংলাদেশ তো একটাই, নতুন পুরাতন না। এই বাংলাদেশটাকে এখন আমরা বাংলাদেশ নিয়ে বিপুল আশাবাদী বা অনেক আশাবাদী যে এই দেশ একটা সময় আরও অনেক ভালো অবস্থানে যাবে, ভালো জায়গায় যাবে। কারণ আপনি দেখেন, যদি আমরা আশাবাদী হব না কেন? কারণ 5ই আগস্টে যেই বিশাল এক মানে অভ্যুত্থান হলো, যে অভ্যুত্থানের মাধ্যমে 15 বছরের একটা সরকার চেপে বসে একটা সরকারকে আমরা সরাইতে পারলাম, তাহলে তো ধরেন বাংলাদেশ নিয়ে আশা করাই যায়। এখন যেটা হচ্ছে, আমরা এটাকে আলটিমেটলি ক্ষুদ্র কিছুই ভাবছি। ইউনূস সাহেবের আরেকটি বক্তব্য একটু আপনার হয়তো দেখেছেন, উনি বলছেন যে এই 15-16 বছরের প্রসঙ্গে টেনেছেন যে আর একটা স্বৈরাচার যেন তৈরি না হতে পারে, স্বৈরাচারের যদি কোনো আভাসও পাওয়া যায় তাকে যেন আগে ভাগেই সরিয়ে দেওয়া হয়, 15 বছর যেন না লাগে। এখন এই যদি আর একটা স্বৈরাচার যদি তৈরি হয়ে যায়, তাহলে এর জন্য ধরেন এই বর্তমান মানে নিয়ম কানুন রেজুলেশনই দায়ী থাকবে, ডক্টর ইউনূসই দায়ী থাকবে। আর একটা কারণ এখন যেই পর্যায়ে এসে উনি যেই সুযোগ পেয়েছে বাংলাদেশের ধরেন 71-এর পরে পরিবর্তনের, মুজিব ওই সুযোগ পায় না, এরপর ওই যে জিয়াউর রহমানের সুযোগ পায় না। এখন উনি যেই সুযোগ পেয়েছে না আসে, এখন সব দলই প্রায় ওনার কথা শুনছে এবং সে চাইলে একটা রাষ্ট্রের ভালো অবস্থায় নিয়ে যেতে পারে, যাতে আমরা ওখান থেকে পেছনের দিকে আসতে, মানে আইনি কাঠামো বলুন আর সবকিছু মিলিয়ে তাকেই রোলটা প্লে করতে হবে। হয়তো সে নিজে দায়ী থাকবে, সে আলটিমেটলি সে দায়ী থাকবে, ওখান থেকে কখনো সে সরে আসতে পারবে না এবং ক্ষমা পাবে না। এই দায়ী ওনাকে নিতে হবে। যদি আবার একটা স্বৈরাচার, নতুন একটা আবার একটা স্বৈরাচার তৈরি হলে এর ওজনও আসলে বাংলাদেশ নিতে পারবে না। কারণ স্বৈরাচারিতার কিন্তু ফল আমরা এখন দেখছি যে আমাদের সমাজে বিভেদ, আমাদের হানাহানি, সবকিছু কোনো না কোনোভাবে তো স্বৈরাচারদের সঙ্গে যুক্ত। আপনি দেখেন ইরাকের মতো রাষ্ট্রটা সেই কবে যুদ্ধ হলো, ইরাক এখনো দাঁড়াতে পারে না ইরাকের সরকার পতনের মাধ্যমে। আপনি লিবিয়ার মতো দেশ, যেই দেশের তেলের গ্যাসের দাম নিত না, বিদ্যুতের দাম নিত না, সেই দেশটা ধরেন এখন প্রায় একেবারে শেষ, দাঁড়াতে পারে না। সিরিয়া আমরা দেখলাম, সিরিয়া দাঁড়াতে পারেন না। শ্রীলঙ্কার অবস্থা খুবই খারাপ, দাঁড়াতে পারে না। বা এখন আমরা অনেকটাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় আবার আরেকটা বিপ্লব হলে, আরেকটা গণ অভ্যুত্থান হলে আর টিকবে না, এই রাষ্ট্র টেকানো খুবই কঠিন হয়ে যাবে, খুবই কঠিন হয়ে যাবে। বলে আমাদের এখন একমাত্র পথ হইল এই দেশটারে টেনে ধরা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার। কিন্তু গণতন্ত্রের আলাপ কিন্তু তুলনামূলক কম, সব জায়গায় কিন্তু এই মানে অন্য সাইড বাই প্রোডাক্ট নিয়ে বেশি আলোচনা। ওই যে আমি বললাম, যেটা ধরেন এই দেশের জনগণ, যেটা 2009 সালের নির্বাচনে আমরা বললাম ইঞ্জিনিয়ারিং কমিশন, যেটা একটু আগে বললাম 13-র ধরেন একদলীয় নির্বাচন, 18-র রাতের নির্বাচন, 24-এর ডামি নির্বাচন, তাহলে সেই জনগণে এখন নির্বাচন চাচ্ছে না। মানে ব্যাপারটা কেমন না? তাহলে নিশ্চয়ই ওদের কোনো এজেন্ডা। বাস্তবতা দেখলে তো নির্বাচনটাই হচ্ছে জনগণের ক্ষমতায়নের একমাত্র পথ। মানে নির্বাচন মানেই জনগণের হাতে ক্ষমতাটা আছে। হ্যাঁ, জনগণ তো ধরো ওই 5 বছরের জন্য একবারই সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আমি একে দিচ্ছি। জনগণ ভাই, আলটিমেটলি জনগণ ভয়ঙ্কর। এই দেশের জনগণ, হ্যাঁ এই দেশের সময় নেয়। এই দেশের জনগণ কখনোই কাউকে বুকে নেয় না। এই দেশের জনগণ হয় মাথায় নেয়, নয়তো পায়ের নিচে ফেলে দেয়। তো এখন এই যে বললেন পায়ের নিচে ফেলে দেয়, আমরা দেখি যে আমাদের দেশের রাজনীতির দুইটা চিত্র। একটা হচ্ছে ক্ষমতা, পাওয়ার, আর হচ্ছে পলায়ন। মানে যখন আপনি ক্ষমতায় থাকবেন তখন আপনি এমন অনেক কর্মকাণ্ড করবেন, এরপরে যখন ক্ষমতা ছাড়বেন আপনি আর দেশে থাকতে পারবেন না, পালিয়ে থাকতে হবে। এই চিত্রই আমরা দেখছি। এ বন্ধ হবে কবে? না, এটা আসলে একটা খারাপ সংস্কৃতি আলটিমেটলি। কারণ রাজনীতি তো ধরেন অনেক বড় একটা ব্যাপার। রাজনীতির মাধ্যমে একটা দেশ জাতির ভাগ্য পরিবর্তন করা যায়, সন্দেহাতীতভাবে, এটা সত্যি কথা।
কিন্তু যখন সরকার থেকে সরে যাবে, অ্যান্টি গভর্নমেন্টে চলে আসবে, তখন সে পালিয়ে যাবে, পলায়ন করবে। এই সংস্কৃতি দূর করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এখন সেই ক্ষমতা আছে যে সংবিধান, ওই যে বললাম, ছুঁড়ে ফেলতে হবে, নতুনভাবে সংবিধান লিখতে হবে, যে সংবিধানের মাধ্যমে যে না যে কেউ ফ্যাসিস্ট হবে না, আবার ধরেন চাইলে যে যার জনপ্রিয়তা আছে, যে ভালো গ্রহণযোগ্যতা আছে, সে নির্বাচিত হবে। সেটা যে কোনো পর্যায়ের মানুষ, যে কোনো পর্যায়ের মানুষ হতে পারে, পরিবারের মধ্যেই থাকবে এমন না, আবার কোনো ধর্মীয় গোষ্ঠীর মধ্যে থাকবে অমন না, না। মানে একেবারে রুট লেভেল থেকে কেউ যাতে উঠে এসে প্রান্তিক পর উঠে এসে যাতে নেতৃত্ব দিতে পারে সেই অবস্থা। আমাদের এদিকে দেখেন ভাই, আলটিমেটলি আমরা যা দেখতেছি আমাদের এই ক্ষুদ্র বয়সে এই দেশে কিন্তু ওই রুট লেভেল থেকে উঠে এসেই মানুষ কিন্তু টপ লেভেলে আসে। কিন্তু যারা দেখেন ধনাঢ্য বা এক ধরনের ভালো পর্যায়ে আছে, ওদের ছেলেপেলেরা কিন্তু যাচ্ছে না আলটিমেটলি ভালো পর্যায়ে। যদি আমরা বলি ধরেন শেখ মুজিবুর রহমান সেই রুট লেভেল থেকে উঠে আসছে, জিয়াউর রহমান সেই রুট লেভেল থেকে উঠে আসছে, কিন্তু তারপর তো পারিবারিক ধারাই দেখছি আমরা। এখন পারিবারিক সেটা আমরা ধরে রাখছি বলে আমরা বারবার ওদেরকে নির্বাচিত করি, নতুন যারা আসে এদেরকে আমরা করছি না। আবার পরিবারের অবদানও তো অনেক বেশি। আমরা যদি দেখি যে বাংলাদেশের রাজনীতিতে এই যে তাদের স্যাক্রিফাইস অনেক বেশি। না, এটা স্যাক্রিফাইস আছে সেটা, কিন্তু এই জন্য ধরেন মানে রাষ্ট্রকে ছেড়ে রেখে তো ধরেন কোনো পরিবারকে আমরা অত সুযোগ দেওয়ার সুযোগও থাকে না। না, রাষ্ট্র তো অনেক বড় ব্যাপার একটা। তো জুলাইয়ের হতাশার কথা শুনলাম, আসার কথাও আছে। তা আমাদের যদি একেবারে সংক্ষেপে বলেন যে জুলাইয়ের অর্জনটা কি আসলে? মানে জুলাইয়ের অর্জন হলো এই যে আমরা নিঃশ্বাস ফেলতে পারছি। জুলাইয়ের অর্জন হলো এই দেশের মানুষ এখন মানে কথা বলতে পারছে। জুলাইয়ের অর্জন হলো তরুণরা আবার রাজনীতি হচ্ছে, তরুণরা, হ্যাঁ এখন রাজনীতিতে তরুণরা তো রাজনীতি থেকে সরেই গিয়ে গেল, মানে এখন আবার সরিয়ে দেওয়া হয়েছে টেকনিক্যালি। হ্যাঁ, সরিয়ে দেওয়া হচ্ছে, এখন আবার টার্ন নিল, তরুণরা রাজনীতিমুখী হচ্ছে। এটা ধরুন একটা গুড সাইন সঞ্জয়িতভাবে। অনিয়ম, দুর্নীতি বা অনেকটা তো দেশে বন্ধ হয়েছে। কোনো ধরনের সংকট পরিস্থিতি তৈরি হয়, ছাত্র জনতা রাজপথে নামলে সেই ঝোঁকটা মনে হয় তৈরি হয়েছে। এখন যারাই ধরেন রাষ্ট্র ক্ষমতা আসে এর মধ্যে একটা ভয় থাকবে যে জনগণ নেমে যাবে। যেমন তারেক রহমান গত একদিন বা 2 দিন আগে বললো যে যেটা শেখ হাসিনা সরকার করেছে জনগণের সঙ্গে, সেটা যেন আমার দলের মধ্যে রিপিটেশন না হয়। সেটাই তো এইটা ধরেন এই যে তারেক রহমান ওই পর্যায়ে থেকেই ভাবনা ভাবছে, এই যে এটাই হলো জুলাইয়ের ধরেন অবদান প্রাপ্তি। তারেক রহমান ভাবতে পারছে এটা। ধন্যবাদ নাইম আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ, ভালো লাগলো।